কয়েকদিন আগে আমার চোখে একটা ক্লিপ পড়লো, যেটা আহ, প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইসার ডক্টর ইউনূসের, যিনি প্রেস সেক্রেটারি শফিকুর আলম, তার ভাষ্যে রেকর্ডটা। কতটা কি সত্যি মিথ্যে আমি জানি না। তো উনি একটা জায়গায় বলছেন যে বাংলাদেশের মিডিয়া যে স্বাধীনতা উপভোগ করে সেটা অনেক ওয়েস্টার্ন কান্ট্রির থেকে বেশি। এখন নিশ্চয়ই উনি গত এক বছরের কথা বলছেন, কারণ তার আগে তো আমরা এটাই কমপ্লেন শুনেছিলাম যে মিডিয়া স্বাধীনতা নেই। এখন এ প্রসঙ্গে আমার খালি দুটো, আপনার মতামতের আগে আমি খালি দুটো পয়েন্টার দেব। এক, এই মাসেই শুরুর দিকে বা এই মাসেরই শুরুর দিকে ঢাকায় সানেম একটা সার্ভে রিপোর্ট প্লেস করেছে, যাতে বলা হচ্ছে 87%, 87% মানুষ তারা খবরের জন্য সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করেন। হুম। এক। দুই, আর কয়েক মাস আগে দি ডেইলি স্টারের এডিটর মাহফুজ আনাম বলেছেন যে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা চলছে বা দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকগুলো মার্ডার চার্জ। তো এই দুটো বক্তব্য, এই দুটো ঘটনা আর এই মিডিয়া ফ্রিডমের যে বক্তব্য, এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, মাহফুজ আলম সিনিয়র জার্নালিস্ট আমাদের। মাহফুজ আলম তার লেখনী, শফিকুর আলম। তার চিন্তা, দর্শন আমাদের অনেকের কাছে পরিষ্কার, অনেকের কাছে একটু কনফিউজিং। মাহফুজ আলম সাহেবরা ভালো কথা বলেন, সুশীল সমাজে প্রতিনিধিত্ব করেন, কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নন। তবে তিনি যেটা বলেছেন সেটা অন্তত সত্য, বাস্তব সত্য। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছে। সাংবাদিকরা ঘুষ দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে, ইয়েলো জার্নালিজমে তারা ঢুকে গেছে একটা অংশ। তারা চাটুকারিতা করে ক্ষমতাসীন দলের, সবই সত্য। আমি একটা অংশের কথা বলছি, আহ অবশ্যই সবাই নয়। কিন্তু আপনি শফিকুর আলম সাহেবের কথা বললেন। তিনি বলেছেন, দাবি করেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে সেটি পশ্চিমাদের ধাঁচে স্বাধীনতা ভোগ করছে, অথবা তার চেয়েও বেশি ক্ষেত্র বিশেষ। একটা ছোট্ট রাইডার আছে, আপনি বা আমি জি। কেউ জানি না ভিডিওটা সত্য কি মিথ্যে, সুতরাং হুম হুম। আমরা জি। সেইটুকু তো লিবার্টি আমরা বলে দিই দর্শককে। কোনটা কোনটা শফিকুল আলম যেটি বলেছেন হ্যাঁ, সেটি কথা বলছেন? না, হ্যাঁ, এটা হ্যাঁ। সত্য। এটি তিনি একাধিকবার শুধু নয়, অসংখ্যবার বলেছেন। সেটি আচ্ছা। তিনি তার বক্তব্য বলেছেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, তিনি আহ, আহ, ভিডিও তো ওখানেই দেখেছেন যেখানে বক্তব্য দিয়েছেন, তারই অংশ বিশেষ ভিডিও আকারে ছড়িয়ে আছে। এটি হ্যাঁ। বাস্তবতা। এটি তিনি যখন সুযোগ পান তখন তিনি এই কথাগুলো বলেন এবং সাংবাদিকদের নসিহত দান করেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি একটি মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের প্রতিনিধিত্ব করতেন বাংলাদেশের হয়ে, এএফপির ব্যুরো চিফ ছিলেন। তো এএফপি তো অবশ্যই একটা ক্রেডিবল জায়গা। আহ তার ইদানিংকার মানে সরকারের জবে থেকে তিনি ঢুকেছেন, অর্থাৎ 5 আগস্টের পরে বা 8 আগস্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হয়েছেন। একজন জার্নালিস্ট এই ভাষায় কথা বলতে পারেন, এর আগে আমরা জানতাম না। এর আগে অনেক সিনিয়র জার্নালিস্ট তারা চাটুকারিতা করেছেন, তারা দাবেদারি করেছেন সরকারি দলের, এগুলো সত্য কথা। কিন্তু এমন ন্যাকেডলি তিনি পলিটিক্যালি মন্তব্য করতে পারেন কোন জার্নালিস্ট, তার না, কিন্তু সবচেয়ে এই বড় প্রমাণ মুহূর্তে তো হচ্ছে উনি সাংবাদিক নন, উনি প্রেস সেক্রেটারি, উনি একজন হ্যাঁ, সচিব। না আমি আপনাকে বলি, উনি সাংবাদিকতার জায়গা থেকে তো প্রেস সেক্রেটারি হয়েছেন, তাই না? তার কিছু নর্মস তো তার নিশ্চয় জানার কথা, প্রেস সেক্রেটারি কাজটি কি। প্রথম কথা হচ্ছে, ওনাকে নিয়ে যদি বলতেই হয়, মানুষের এটি কমন কোশ্চেন এখন বাংলাদেশে, যে উনি কি সরকারের মুখপাত্র, নাকি তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সচিব।
তিনি এমন ভাবে কথা বলেন যেন তিনি গভর্নমেন্টের মুখপাত্র, স্পোক্সম্যান। তো তিনি তো গভর্নমেন্টের স্পোক্সম্যান নন, তিনি তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব। হুম। এমন না যে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বা তথ্য উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তাও নন। তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার গণ্ডিটাকে তার মনে রাখা উচিত। ওকে, ভালো, কথা বলুক সব বিষয়ে, কোনো সমস্যা নেই। আমি বলছি এটা যে বাংলাদেশে এ পর্যন্ত তো কম প্রধানমন্ত্রী, কম রাষ্ট্রপতি আসেননি, তাদেরও তো প্রেস সেক্রেটারি ছিলেন। তো তারা তাদের পেশাদারিত্ব মেনটেন করেই চলেছেন, কথা বলেছেন, কাজ করেছেন, তার সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কথা বলেছেন। কিন্তু ইনি সবকিছুর ঊর্ধ্বে। আমি আবারও বলি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, প্রধান উপদেষ্টা কি বলছেন, প্রধান উপদেষ্টার কর্মকাণ্ড আজকে কি, তার পরবর্তী কার্যক্রম কি, অথবা খুব সহজভাবে বলতে গেলে তার মেসেজটা তিনি কনভে করবেন জাতির উদ্দেশ্যে। এই তো, সেম অ্যাজ রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টাও একই কাজ করবেন। দেখবেন যে যখন পরিবেশ মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি, যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি, যখন কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি। তিনি তো গভর্নমেন্ট স্পোক্সম্যান নন, তাহলে তিনি কেন এত জায়গা বাম হাত ঢুকান এবং অযাচিত হস্তক্ষেপ করেন? আচ্ছা, হতে পারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনফরমালি, এটাও বাদ দিলাম। তিনি যে পলিটিক্যাল কথাবার্তা বলছেন প্রেস সেক্রেটারি হয়ে, তিনি কিন্তু উপদেষ্টা নন, তিনি সরকারি উপদেষ্টা পরিষদের সদস্য নন। এমনকি এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বলতে আমরা ধরে নিতে পারি যে নির্দলীয় সরকার। তো নির্দলীয় সরকার তো পলিটিক্স এর বাইরে গিয়ে কথা বলবে, কোনো স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বা বিপক্ষে কথা বলবেন না। তিনি কথা বলছেন সবসময় পলিটিক্যাল এক ধরনের নোংরামির জায়গা থেকে। সে একটা কিংস পার্টি আছে আমাদের, সবাই বলে কিংস পার্টি, আমিও বলি এনসিপি, ছাত্রদের যে নতুন দল, সেটার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তার মধ্যে মধ্যে প্রধানমন্ত্রীত্বের যোগ্যতা আছে। অথবা আমি স্পেসিফিক্যালি বলি যে তিনি নাহিদ ইসলাম যখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি যখন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর তো তিনি অ্যাডভাইজার নন, তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করছেন কেন? মানে তার প্রতিটি কাজই কন্ট্রোভার্সিয়াল। আর যে কথাটা তিনি বলেছেন পশ্চিমা বিশ্বের মতন স্বাধীনতা বাংলাদেশের গণমাধ্যম ভোগ করছে, এগুলো নিয়ে কথা বলা না সময়ের অপচয়। কারণ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এই মুহূর্তে কতটুকু আমরা যারা এখানে আছি তারা বুঝতে পারছি, আপনারা যারা একটু দূরে আছেন তারাও কম বেশি বুঝতে পারছেন। আর যেহেতু আমরা ভিতরে কথা বলছি, ভিতরে আছি, আপনার চেয়ে একটু হলেও সম্ভবত বেশি জানি। কোনো পরিবর্তন এক্ষেত্রে নেই তো, বরং মানে কিছু নেই, বরং যেটি যুক্ত হয়েছে ওই যে মপতন্ত্র, গণমাধ্যমেও শুরু হয়েছে। কেমন? শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স গুলোতে চাটুকারদের সমাহার, একটা মেলা বসতো, একটা বাজার বসতো। তো ওই সাংবাদিকরা বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদবিতে থাকতেন, শীর্ষ পদগুলো বাগিয়ে নিতেন। 5 আগস্টের পর জাস্ট সিনারিওটা উল্টে গেল, তারা সব আওয়ামী লীগ ছিল, পরবর্তীতে সব হয়ে গেল বিএনপি জামাতের। আচ্ছা, তাহলে এখানে গণমাধ্যমের স্বাধীনতা কোত্থেকে এলো? তাহলে এটা যদি স্বাধীনতা হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা সরকারের সময় স্বাধীনতা ছিল গণমাধ্যমের। তাহলে শেখ হাসিনার প্রেস কনফারেন্স গুলোকে আমরা কেন এত বেশি সমালোচনা করেছি? আর ওই সমালোচনা যদি যৌক্তিক হয়ে থাকে, এখন তার চেয়ে আরো বেশি। তো চেয়ার গুলো ঠিকই আছে, লোকগুলো বদলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনার সরকারের সময় গণমাধ্যম গুলো দাবিদারি করেছে, এটা সত্য কথা, কিভাবে সরকারের দৃশ্যমান অথবা অদৃশ্যমান রক্তচক্ষুকে ভয় পাওয়ার মাধ্যমে, দৃশ্যমান অথবা অদৃশ্যমান। আর এখন তো দৃশ্যমান তো বটেই, সেটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কেমন? প্রথম আলোর সামনে জিয়াফত হয়, গরু জবাই করা হয়, ডেইলি স্টারের সামনে জিয়াফত হয়, মব ক্রিয়েট করা হয়, মব ক্রিয়েট করে, মব ভায়োলেন্স ক্রিয়েট করে হুমকি ধামকি সতর্কতা দেওয়া হয়, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। এবং শুধু শফিকুল আলম সাহেব কেন, আমাদের যে যিনি তথ্য উপদেষ্টা, তারা তো এখন প্রকাশ্যে শিখিয়ে দেন
কি লিখতে হবে আর কি লিখতে হবে না। শেখ হাসিনার সময় তো এটা ছিল না। শেখ হাসিনার সময় একটা ওই যে অদৃশ্য একটা আতঙ্ক, অদৃশ্য একটা রক্তচক্ষু, কখনো কখনো দৃশ্যমান, কখনো। আর এখন তো কন্টিনিউয়াসলি বলা। আমি যদি একটা এক্সাম্পল দিই, তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলছেন যে কোন কোন গণমাধ্যম গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান বলেন না, এটাকে কেউ কেউ বলেন আন্দোলন, ছাত্র আন্দোলন। যদি গ- গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা এটা নিয়ে কিছু করে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু তার মানে কি ইনডিরেক্টলি হুমকি, মব ভায়োলেন্স হুমকি আমি দিচ্ছেন তো এত দূর যদি থেকে কেউ তো কিছু করে। এটাকে একটা থ্রেট হিসেবেই বুঝবো। হ্যাঁ, অবভিয়াসলি থ্রেট। ইনডিরেক্টলি হুমকি দিচ্ছেন, মানে তোমাকে, মানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে তোমাকে এই এই মানে শব্দ এটার লিখতে সঙ্গে হবে, যদি না হলে আমি কিন্তু। ওই বক্তব্যটা মেলাই যেটা সরকার বলছেন, এই যে এত রাশি রাশি কেস মানুষের নামে, এবং তাতে সরকার যেটা বলছেন যে এটাতে আমাদের কিছু করার নেই, মানুষ কেস করেছে। আচ্ছা, সরকার যদি মানে বলে না এই বলেছে দুটো কোনটা? দুটো বক্তব্যকে মেলালে থ্রেটই হয়। না, আপনি যেটা বলছেন এটাও কিন্তু বলেছে, এটা হাইপোথেটিক্যাল না। যে সরকার যদি বলে না, সরকার কিন্তু বলেছে, আইন উপদেষ্টা কিন্তু বলেছে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এটা যদি মানুষ করে, মামলা করে, আর পুলিশ ধরে, আমাদের কিছু করার নেই। এটা এটা যে কত মানে একটা চরম আপত্তিজনক মন্তব্য, এটা একটা ছোট বাচ্চাও বোঝে। তাহলে শেখ হাসিনার দোষ ছিল কি? শেখ হাসিনার সময় যে হাজার হাজার এখন তো গায়েবী আপনারা মামলা দেওয়া হলো। বাচ্চাদের টিকটক, জয় বাংলা বলে টিকটক ভিডিও বানিয়েছে বলেও গ্রেপ্তার দেখলাম, 8 জন হ্যাঁ, বাচ্চা চট্টগ্রামে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা এই তো স্বাধীনতা। আচ্ছা, এখন আইন উপদেষ্টা যদি বলেছে, আপনি যদি বলছেন যে জনগণ করলে, মামলা করলে আর পুলিশ ধরলে কি করার, আইন উপদেষ্টার বক্তব্যে রেফারেন্স দিয়ে আপনি নিশ্চয়ই বলছেন, এটা কি হয়? আচ্ছা, ধরে দিলাম যে জনগণ করছে, সেই জনগণের একটা অংশ, আমি আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি, পুলিশ আপনাকে ধরেছে, এদিক দিয়ে এসে হয়ে যাচ্ছে, আচ্ছা জামিন হবে না কেন? জামিন তো ফান্ডামেন্টাল রাইট। একজন মার্ডারার, তিনিও আটক হতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ, চার্জ চার্জ গঠন হতে পারে, কিন্তু তার তো জামিন পাওয়ার অধিকার আছে। সেখানে সাংবাদিকদের আপনি মাসের পর মাস জামিন দিচ্ছেন না। আচ্ছা, আপনি বলুন তো যে এই যে সিনিয়র সাংবাদিকদের নামে মামলা হয়েছে, এই সিনিয়র সাংবাদিকদের অনেকের, মানে এদের মধ্যে অনেকে আছেন যারা সত্যি সত্যি দুর্নীতি করেছে কেমন? সরকারি তাবেদারি করার মাধ্যমে একটা কিছু গিভ অ্যান্ড টেকের না, মধ্যে কিন্তু চলে গেছে। দুর্নীতি আর মার্ডার চার্জ তো এক না। আমি সেটাই বলছি, এটা সম্ভব? আপনি একজন বলছেন সাংবাদিক। প্রফেসর আবুল বারকাত দুর্নীতি করেছেন, ঠিক হুম, আছে, কিন্তু হুম, তাকে আপনি মাঝ রাত্রিরে এসে তুলে নিয়ে হ্যাঁ, যাচ্ছেন। হুম, তো হুম, মানে এবং তাকে বেল দিচ্ছেন না। হুম, এগুলো কি হুম। প্রমাণ করে? এগুলো কি স্বাধীনতা প্রমাণ করে বা মত প্রকাশের প্রশ্নই স্বাধীনতার ওঠে না, জায়গা প্রমাণ করে? আমার তো মনে হচ্ছে না প্রশ্নই ওঠে এতদূর না। থেকে। এটা তো স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা, ফ্যাসিবাদিতা, তার উপরে যদি কিছু থাকে তাই।